আমি জাস্ট 1 ঘন্টা পরে পুরা ফাটাই দিয়েছি, বুঝছো? 1 ঘন্টা পরে পুরা ফাটাই দিয়েছি। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আর আমি দশম শ্রেণীর পড়াবো। আসলে সত্যি বলতে নবম আর দশম শ্রেণী তোমরা দুজনেই পড়তে পারো। তো যাক, আমি বেশি কথা বলবো না, যেহেতু জানো শর্ট সিলেবাস। তো আসলে সত্যি বলতে আমাদের এরকম বেশি পড়া নাই, বাট তোমরা যেহেতু জানো যে আগের বছর 2025 সালে যারা এসএসসি ব্যাচ, ওদের কোশ্চিন প্যাটার্নের চেয়ে আমাদের যে কোশ্চিন প্যাটার্ন 2026, এদেরটা অনেক কঠিন হবে। অনেক কঠিন হবে। এর কারণ হলো যে আমি জানি না, এটা শুধু সরকার বলতে পারবে কেন, কিন্তু আমাদেরটা কঠিন হবে। তাই অত মাথা ব্যথা করে লাভ নেই, পড়তে হবে। তো যাক, আমি এখন শুরু করবো পড়া বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। দেখো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অনেক একটা ইজি। আমি এখানে জাস্ট তোমাদের রিভিশন আর বেসিক আর কিছু টিপস দিব, ঠিক আছে? এই তিনটের মাধ্যমে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট আনতে পারো। যদি তুমি কিছুই না পড়ে থাকো তবুও তুমি পারবা। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে আমাদের 2, 3, 6, 10, তারপর হচ্ছে 11 আর 13, এই টোটাল বলতে পারো 6টার মতো অধ্যায় আছে। আর 6টা অধ্যায় আসলে কম, বাট যারা কিছুই পড়োনি ওদের জন্য এটা অনেক বেশি। হ্যাঁ, এই ক্লাসটা শুধু তাদের জন্য যারা হচ্ছে ঠিক মতো পড়ো নাই, ওদের জন্য। আর যারা ঠিক মতো পড়ছো ওদের জন্য, বাট যারা যেহেতু ঠিক মতো পড়ছে তো ওদের এখানে ভিডিওটা দেখার প্রয়োজন, তাই না? আমার তো দেখবে না। তো যাক, তো প্রথমে হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা। তো দ্বিতীয় অধ্যায়ের পৃষ্ঠা হলো কত? 14 পৃষ্ঠা, ঠিক আছে? বাংলাদেশের স্বাধীনতা। এখন দেখো, বাংলাদেশের স্বাধীনতা বলতে তুমি কি বুঝো? এই আমাদের সেই 1971 সালে, 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস, 26শে মার্চ 1971 সাল আমাদের মুক্তিযোদ্ধা সময় যুদ্ধ শুরু হয়েছিল, তাই না? এসব বিষয় আছে। তারপর 25শে রাত, সার্চ লাইট, অপারেশন সার্চ লাইট বলে পাকিস্তানের একটা খুবই নির্মম অত্যাচার চালিয়েছিল বাঙালিদের উপরে। এরকম বিষয় আছে, যেটা খুবই ইজি। এখানে সত্যি বলতে মুখস্থের ওরকম মানে অনেক ভালো জিনিসই আছে। এখানে অনেক কিছু মুখস্থ করতে হবে তোমার, যেমন সাল ওগুলা। তো এটা তোমরা সাল মুখস্থ করে ফেলবা, ডোন্ট ওয়ারি। আর হ্যাঁ, আমি আরেকটা কথা বলি যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টে যদি তোমরা এমসিকিউতে ভালো করতে চাও, অবশ্যই তোমাদেরকে রিডিং পড়তে হবে। রিডিং পড়া ছাড়া এর কোনো বিকল্প নেই। এটা কিন্তু কেউ তোমাকে গুলিয়ে খাওয়াই দিতে পারবে না, এটা বাস্তব কথা। রিডিং না পড়লে তুমি কখনোই এমসিকিউতে ভালো করতে পারবা না। আদারওয়াইজ যদি তোমার বন্ধু বলে দেয় তখন তো অবশ্যই পারবা, বাট তোমার বন্ধু যদি না বলে দেয় আর যদি বইও না পড়ো তাহলে অবশ্যই এমসিকিউ ভালো করতে পারবা না। তো যাক, আমি বেশি হয়তো কথা বলি, যা ক্ষমা করো। আমি আসলে জানো আমার স্বভাব হলো যে মন খুলে কথা বলা। তো তোমরা কেউ খারাপভাবে বিষয়টা নিও না, সরি। আর দেখতেই তো পাচ্ছ কি একটা অবস্থা, আমি কুজা হয়ে একটু ভিডিও করছি, কারণ যেহেতু আমার হাইট অনেক লম্বা, বাট যেহেতু এই স্ট্যান্ডটা অতটাও লম্বা না, তাই একটু কুজা হতে হচ্ছে। যাক, ওটা বড় ম্যাটার না। তোমাদের ভাইয়া তোমাদেরকে পড়া বোঝাবে, এটা বড় ম্যাটার, ঠিক আছে? তো এখানে এখন দেখো যে 2 অধ্যায় যেহেতু বাংলাদেশের স্বাধীনতা আছে, এখানে তোমরা জাস্ট তোমাদের স্ক্রিনশট দিচ্ছি, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। দেখো পাশে স্ক্রিনশট দিয়ে রেখেছি। ওখানে যেগুলো দাগ দিয়ে রেখেছি ওগুলো তোমরা ভালো করে পড়বা, ঠিক আছে? মেন দাগগুলো ভালো করে পড়বা, দেন হয়ে যাবে তোমাদের। তারপর আমরা আসি 3 অধ্যায়ে 23 নম্বর পৃষ্ঠাতে। 23 নম্বর পৃষ্ঠাতে কী দেখছি ভাইয়ারা? দেখো, সৌরজগৎ ও ভূমণ্ডল। আমি যদি আমার ব্যক্তিগতভাবে বলি, এই অধ্যায়টা তোমরা পারলে স্কিপ করতে পারো, বাট এটা অনেক প্রয়োজন। আমি আবার বলছি, এটা অনেক প্রয়োজন, বাট যেহেতু তোমাদের কিছুই পড়া নেই, তো এটা স্কিপ করাই বেটার আই থিঙ্ক। যেহেতু তোমাদের পরীক্ষায় পাস করতে হবে, বা তাও আবার ভালো মার্ক পেয়ে পাস করতে হবে, দেন এটা আসলে স্কিপ করাই বেটার আমার মতে। বাট আদারওয়াইজ যদি তোমার তো পড়ার ইচ্ছা হয়, পড়তে চাও, পড়তে পারো। যদি তুমি সময়টা ভালো করে ম্যানেজ করতে পারো, দেন অবশ্যই পড়তে পারো। 3 অধ্যায়টা পড়ালাম না। তো 6 অধ্যায় রাষ্ট্র নাগরিকত্ব ও আইন। এটা প্রচুর 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 একটা ইম্পর্টেন্ট, অনেক ভালো একটা অধ্যায়। লাইক এটা আমার ফেভারিট অধ্যায়, আমার কাছে লাগে। রাষ্ট্র নাগরিকত্ব ও আইন। প্রথম লাইনটা একটু বোঝাচ্ছি কিছু লাইনগুলো। রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। সমাজে বসবাসরত সকল মানুষকে একটি ঐক্য সূত্রে বাঁধা এবং তাদের কল্যাণ ও সমস্যা সমাধানের জন্যই রাষ্ট্রের আবির্ভাব ঘটে। বুঝতে হতো না যে সমাজের দ্বারাই, মানুষের দ্বারাই রাষ্ট্রটা ঘটে, এরকম কিছু। সমাজ বিকাশের একটি স্তরে সমাজের মধ্য থেকে রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। সমাজের বিকাশের মধ্য থেকে অনেকগুলো সমাজ হতে 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 এটা রাষ্ট্র হয়েছে, কান্ট্রি হয়েছে। লাইক সহজ ভাষায় যদি বলি যে ধরো এটা
এটা হলো বাংলাদেশ। আমি অত শুনে রাখতে পারি না বাংলাদেশ। হ্যাঁ, এটা হলো বাংলাদেশ। এটা হলো বাংলাদেশ। হ্যাঁ, এটা বাংলাদেশ। এই বাংলাদেশে মনে করো এখানে একটা সমাজ, এখানে একটা সমাজ। আমি করতে 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 অনেক মানুষ, বুঝছো? সমাজ, সমাজ মানে কি বুঝো বলো? একটা পাড়া, ওখানে এই 20-30টা বাসা হবে। ওই প্রত্যেকটা বাসাতে মনে করো 4-5 জন মানুষ বাস করে। তো দেখো 30 × 5 কত হয়? 150টা, মানে একটা সমাজে 150টা বাস করে। তো এরকম হাজার 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 লক্ষ লক্ষ সমাজ বাংলাদেশে বাস করছে, ঠিক আছে? তো দেখ, এই বিষয়টা বুঝতে পেরেছো? এটা হলো মূল বিষয়। তুমি এই মূল বিষয় বুঝলে কিন্তু, যদি অধ্যায়টা নাও, যদি শোনো, তুমি যদি কোনো মূল বিষয় বুঝতে পারো অধ্যায়টা, তাহলে কিন্তু তুমি যদি ওই অধ্যায় বিষয়ে নাও কিছু পড়ো, তুমি অটোমেটিক বানিয়ে বানিয়ে লিখতে পারবে, বুঝলে? আমাদের আগের যুগের মানুষ কী করতো? মুখস্থ করতো, তো ওটা করার প্রয়োজন নেই। তো যাক, রাষ্ট্রের ধারণা, এটা প্রত্যেক মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে, মানে বুঝছো তো, তাই না? এগুলা ইজি বিষয়, যে যেমন ভারতের মানুষ ভারতে তো বাস করবে, তাই না? বাংলাদেশের মানুষ বাংলাদেশে বাস করবে, এটা বিষয়। তো দেখ, এই অধ্যায়টা সত্যি বলতে পড়ার কোনো দরকার নেই। এটা হলো ইজি অধ্যায়, তো অবশ্যই এটা পড়বা। এই 2 অধ্যায় আর এই 6 অধ্যায় অবশ্যই পড়বা, অবশ্যই, ঠিক আছে? অবশ্যই। আর তারপর আছে কি 10 অধ্যায়, জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, 117 নম্বর। তো দেখি ভাই, 117 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে খুবই একটা সুন্দর অধ্যায়, জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, সরি। তো এখানে বিষয়টা হচ্ছে কি, যে অর্থনৈতিক সম্পদ এগুলো একটা রাষ্ট্রের, হ্যাঁ, ব্যবস্থাপনা যেগুলো রাষ্ট্রের হয়, ওই বিষয়ে একটু আলোচনা করা হয়েছে এখানে। সম্পদের শ্রেণী বিভাগ, হ্যাঁ, এই যে এইটা বুঝছো, এই 118 পৃষ্ঠাটা মনোযোগ সহকারে একটু পড়ো, ঠিক আছে? এটা পড়লে কিন্তু অনেক জ্ঞান আসবে, এখানে কিন্তু অনেক জ্ঞান দেওয়া, সত্যি বলতে। এই 118, 119, হ্যাঁ, প্রচুর জ্ঞান দেওয়া আছে এখানে, অবশ্যই পড়বা, দেন বুঝতে পারবো। এখানে আসলে সত্যি বলতে অনেক পড়া। এই অধ্যায়টা তোমার জাস্ট রিডিং পড়তে পারো এমসিকিউর জন্য, হ্যাঁ, বাট লিখিতর জন্য আমি সাজেস্ট করবো যে এটা না দেখাই উচিত। অনেক কিছু জ্ঞান আছে, তো তোমরা হয়তো নাও লিখতে পারো, বাট আদারওয়াইজ যদি তোমার পিঠটা দেওয়ালে ঠেকে যায়, তাহলে উড়া ধরে বানিয়ে লেখো, কারণ যেহেতু তোমার কিছুই পড়া নেই, এটাই বিষয়টা, বুঝছো? কোনো মাথা ব্যথা নেই। কোনো দিন, শুনো, আমি একটা কথা বলি, কোনো দিন ভাববা না যে আমি পরীক্ষায় ফেল করবো, আমার দ্বারা কিছু হবে না, হ্যাঁ। আমি বলি, তুমি জানো তুমি ফেল কেন করো? কারণ দেখো, তোমার পাশে একটা গাধা স্টুডেন্ট, সেও তোমার মতো সেম বছরে কিছুই পড়ে না, এবার দেখবা পরীক্ষা সে আগের এক রাতেই পড়ে পরীক্ষায় পাশ করে ফেলে, বাট তুমি করো না কেন, তাই না? দেখো, এর কারণ হলো যে যে গাধা স্টুডেন্ট, ওর কিন্তু কনফিডেন্স আছে, আর তোমার কিন্তু তার নেই, বুঝছো? তুমি খালি দেখবা, যখনই পরীক্ষা শুরু হবে, তখন তুমি খালি ভয় পাও যে হাই হাই, আমার তো দ্বারা কিছু হবে না, আমি এখন কী করবো, হ্যাঁ, বাদ দিই, মানে আমার দ্বারা হবে না, ফেল করলাম, ফেল। এগুলা কিন্তু করা যাবে না, এগুলো খুবই খারাপ। মনে একটা আত্মবিশ্বাস রাখবা, মানে পারি বা না পারি, কিছু হলে লিখে আসবো পরীক্ষায়, ডাজন্ট ম্যাটার, পারি বা না পারি লিখে আসবো, বুঝলা? এরকম একটা মেন্টালিটি নিয়ে যাবা, আর ভাববা যে ফেল হলে হলো, পাস হলে হলো, আমি জান প্রাণ দিয়ে পাস করবো, এরকম একটা মেন্টালিটি নিবা, বুঝলা? তেমন কেউ তোমাকে ফেলে ঠেকাতে পারবে না, বাস্তব কথা। শুধু আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না, আল্লাহ অবশ্যই পারবে, আল্লাহ যা কাউকে ঠেকাতে পারবে, বাট আল্লাহ বাদে কেউ পারবে না, তো অবশ্যই এটা মাথায় রাখবা। তো এখন 11 অধ্যায়, অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি, 129 নম্বর পৃষ্ঠা। এটাই অনেক অনেক, এটা আসলেই ইম্পর্টেন্ট। এটা মানে সব অর্থেই ইম্পর্টেন্ট, মজার কথা হলো সব অর্ধেই ইম্পর্টেন্ট। তোমরা বলতে পারো ভাইয়া কী ব্যাপার, সব অর্থে কি ইম্পর্টেন্ট বলছে, তাহলে আসলে ইম্পর্টেন্ট কোনটা? সব অর্ধেই ইম্পর্টেন্ট ভাইয়া, সত্যি বলতে। বাট যেগুলো ইজি আমি তোমাদেরকে সেগুলো মানে সাজেস্ট করবো, যেগুলো পড়ো, ঠিক আছে? অর্থনৈতিক নির্দেশক সমূহ বাংলাদেশের অর্থনৈতিক প্রকৃতি, এটাও একটা চমৎকার অধ্যায়, সত্যি। তো এখানে দেখো, বিষয়টা হলো যে এই যে মোট জাতীয় উৎপাদন, মানে কত উৎপাদন হয়, জিএনপি, জিএনপি কি, এরকম একটা বিষয় আছে। আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবো, হ্যাঁ, এই স্ক্রিনশটে তোমরা দেখতে পারবা যে কোন কোন জিনিস পড়া অনেক ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট, হ্যাঁ, দিয়ে দেবো ডোন্ট। এগুলো জাস্ট কয়েক জিনিস বুঝতে পারবো। আর এখানে কিছু মনে হয় মানে একটা কথা, যে এখানে হয়তো কিছু হিসাব নিকাশ করতে হতে পারে তোমার। আমি যদি অধ্যায়টা করবো না, আমার সত্যি বলতে, তোমার যদি এই ভাইয়ার কথা বলি, হ্যাঁ, তোমার এই ভাইয়া কিন্তু 2, 3, 6, 10 আর 13 এই অধ্যায় করেছে, খালি 11 অধ্যায় পাতে। কারণ এখানে কিছু আমার গরমিল লেগেছে, গরমিল বলতে একটু কঠিন লেগেছে। গরমিল বলতে এই না যে এখানে ভুল কিছু তথ্য দেওয়া আছে, এরকম কিছু না, সঠিক তথ্য দেওয়া আছে এখানে, বাট আমার কাছে করে লাগছে, তাই আমি একটা স্কিপ করছি। আমি ভাবলাম যে টেস্ট পরীক্ষায় আমি হচ্ছে এই একটা অধ্যায় পাতে সব অধ্যায় যেহেতু পারি,
ওই এক অধ্যায় তাহলে আপাতত বাদ রাখি, সব অধ্যায় করি। এই কারণে আমি তখন এই যে একাদশ অধ্যায়টাকে এরকম আর গুরুত্ব দিই নাই। তো এটা একটা বিষয়। একাদশ অধ্যায় তোমরা অবশ্যই করো, প্লিজ একটু হলে অর্ধেক করো, ফুল করার দোকানে অর্ধেক করো, কিছু না কিছু কমন পাই যাবা ইনশাআল্লাহ। অ্যান্ড সর্বশেষে ত্রিয়োদশ মানে 13 অধ্যায়, আল্লাহর কসম, হ্যাঁ এটাও কিন্তু ইম্পর্টেন্ট সব অধ্যায়ের মতো, বাট এটা অনেক ইজি, প্রচুর ইজি, এটা অনেক, মানে তোমার কী বলবো, এখানে লেখা আছে বাংলাদেশে পরিবার কাঠামো ও সামাজিককরণ, এটা 164 পৃষ্ঠায় আছে। তো আমরা দেখি 164 পৃষ্ঠায়, খুবই ইজি একটা অধ্যায়, সব থেকে ইজি। বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিককরণ। পরিবার সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান। পরিবার থেকে সমাজের উৎপত্তি। সমাজে যেসব সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার মধ্যে পরিবার অন্যতম। মানুষের অকৃত্রিম ও নিবিড় সম্পর্ক এই প্রতিষ্ঠানের মাধ্যমে গড়ে ওঠে। পারিবারিক জীবনের সূচনা থেকে প্রতিটি মানুষকে গোষ্ঠী জীবনের প্রথম ধাপ অতিক্রম করতে হয়। পিতামাতা ভাই বোন অথবা পিতামাতা ভাই বোন, চাচা চাচি, দাদা দাদিসহ অন্যান্য ব্যক্তিবর্গের বন্ধন ও কার্যকলাপের সমন্বয়ে আমাদের পারিবারিক কাঠামো গড়ে ওঠে। মানে এখানে কিছু উচ্চ বাংলা ব্যবহার করছে, মানে এখানে বলতে চাচ্ছে যে ধরো তোমার চাচা, এমন সহজ ভাষায় যদি বলি, দেখো দেখো এই সাইডটা বাদ দিলাম, ঠিক আছে, এটা বাদবে, এই সাইডটা, ঠিক আছে, এই সাইডটা দেখো, ধরো তোমার দাদা, ঠিক আছে, ইনি তোমার দাদা, দাদা আর ইনি তোমার দাদি। আমি অত ভালো আঁকতে পারি না, দুঃখিত ভাইয়ারা, তোমরা আমাকে হাসো না একটু। দাদি, এখন ইনারা বিয়ে করলো, করে তারপর কে হলো, বলো, তোমার আব্বু হলো, তোমার চাচা হলো, আর তোমার ফুপি হলো, তাই না, তোমার ফুপি হলো। তারপর তোমার আব্বু একটা মেয়েকে বিয়ে করলো, মানে তোমার আম্মুকে, তো তোমার আব্বু আম্মুকে বিয়ে করে তোমাকে জন্ম দিল, ঠিক আছে, এটা তুমি। আর এখানে তোমার চাচা, এটা তোমার ফুপি, হ্যাঁ ওনারাও বিয়ে করলো, মনে করো তোমার ফুপি একটা ছেলেকে বিয়ে করলো, তোমার চাচা একটা মেয়েকে বিয়ে করলো, এটা একটা বিষয়, ওনারা পরে একটা বাচ্চা করলো, এরকম একটা বিষয়, বুঝছো তো, তাই না। এই মনে করো তোমার ফুপাতো ভাই, আর এই মনে করো তোমার এই চাচাতো ভাই, এরকম একটা বিষয়, মানে কঠিন না, এটাই বোঝাতে চাচ্ছে যে এটা মানে একটা পরিবার হয়। এখন পরিবার, এটা আমার জানার মধ্যে একটা যৌথ পরিবার, মানে সবাই একসাথে থাকে, এটা বলে যৌথ পরিবার। বাট যারা শুধু এইটুক থাকে, মানে তোমার আব্বু তোমার আম্মু তুমি, একে বলে এমনি, মানে একটা ছোটো ফ্যামিলি বলে এটাকে। সরি, এটা আসলে সত্যি বলতে এরকম জানার দরকার নাই আমাদের বইয়ে, যেহেতু নাই, তা আমি বলতে পারছি না আপাতত, সরি, বাট গুগলে সার্চ করে তোমরা দেখে নিও, এটা এরকম আহামরি কোনো বড় বিষয় না। তো যাক, তো এই অধ্যায় কিন্তু আসলে ইম্পর্টেন্ট জিনিস বলতে গেলে পরিবারের ধারণাটা পড়বা, ঠিক আছে। বাংলাদেশের পরিবারের কাঠামো, এটা তো অবশ্যই পড়বা, এটা পরিবার ধারণার উপরে আছে। তারপর হচ্ছে পরিবারের এক প্রকার ভেদ, এই বিষয়টা। তারপর ধরো যে আকারের ভিত্তিতে পরিবার, মানে বুঝছো না, আকারের ভিত্তিতে পরিবার। তারপর তোমাদের মেন জিনিসটা বলি যে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার, এটা সহজভাবে বলতে গেলে একপন্থী। একপন্থী মানে বলতে কি বোঝো, যে একটা স্বামী একটা স্ত্রী। আচ্ছা, বহুপন্থী মানে কি, একটা স্বামীর দুইটা বা তার অধিক, মানে একটা বা তার অধিক, একটা বা তার অধিক ওয়াইফ আছে, ঠিক আছে, মানে বউ আছে। তারপর সর্বশেষ কি আছে, পতি পরিবার, পত্নী না পতি, ঠিক আছে, মানে কি একটা মেয়ের মানে 4-5টা স্বামী আছে বা একের অধিক স্বামী আছে। এটা সাধারণত বাংলাদেশে দেখা যায় না, আমি জীবনে দেখিনি, সাধারণত ওয়েস্টার্ন কালচারে দেখা যায়। তো যাক, এরকম একটা বিষয় তোমরা ভালো করে পড়বা। তো এখানেই তোমরা অনেক জ্ঞানের বিষয়, সত্যি বলছি আল্লাহর কথা, তুমি জাস্ট শুধু এই 2-3 না, 2-6-10-13, এই জাস্ট 5টা অধ্যায়, 1-2-3-4, 4টা অধ্যায়, দুঃখিত, এই 4টা অধ্যায় জাস্ট তুমি ধারাধার পড়ো, কানা হাফেজের মতো যদি পড়ো, মানে না বুঝেই পড়ো, চুপচাপ করে 2 ঘন্টা পড়ো। আমি জাস্ট 1 ঘন্টা পড়ে পুরা ফাটাই দিয়েছি, বুঝছো, 1 ঘন্টা পড়ে পুরা ফাটাই দিয়েছি। 2 ঘন্টা যদি পড়ো তোমরা, ফাটাই দিবা পুরা। তো যাক, এটাই বিষয়, তোমরা ভালো করে পড়ো, আমি দোয়া করছি। ভালো থেকো তোমরা সবাই, আসসালামু আলাইকুম।